আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮ আমাদের সজি সংবাদ শিরোনাম। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। সাবেক মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর ট্রাইব্যুনালে জমার নির্দেশ। অনুমতি ছাড়া কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ আদালতের নাকচ। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। এবং মিরপুরে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য টাইগারদের। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বরিশালে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের খবর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনে বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দফতরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠান স্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনু আদালতের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ করলে মৃদু বাগবিতণ্ডা হয় চিফ প্রসিকিউটরের সঙ্গে। ট্রাইব্যুনাল বলেছেন আদেশ অনুযায়ী কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। মাজুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন মামলার আসামি হাসানুল হক ইনু। এই সময় পাল্টাপাল্টি কথা বলে দুপক্ষ। জনাব হাসানুল হক ইনু বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে, তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন, এটা একটা আইনগত কাজ করেছে। পরে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন এই মামলায় ৪৫ আসামির মধ্যে ১৬ জন উপস্থিত আছেন।
তদন্ত শেষ করার জন্য 3 মাস সময় চাইলে আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। তবে অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদের গ্রেফতার করা হয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে সেনাবাহিনী সেখানে গুলি করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও আশপাশের এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়েও ভালো। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর গুলি করা নিয়ে প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জ থেকে পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে না যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানান উপদেষ্টা। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা, মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে বলে আশা করছে বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দুর্নীতি, গুম খুন চায় না। ভিন্ন মত থাকলেও সবকিছু মিলে একটি রেইনবো রাষ্ট্র গড়ে তোলার কথা জানান বিএনপি মহাসচিব। রাহুল রায় রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছে সবুজ চত্বরে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। কর্মসূচির আগে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26শে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার তৈরি করতে পারবো। সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা বলেন মির্জা ফখরুল। রাজনীতিটা তো সহজ পথ নয়, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। সব দুটি মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে এই প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে, সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২-এর সংবিধানে দেশের সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। পাহাড়ের জাতীয়তাবাদের নামে বিভেদ তৈরি করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি হবে। পার্বত্য এলাকায় কোনো চাঁদাবাজির জায়গা হবে না হুঁশিয়ার করে সার্জিস আলম বলেছেন, কথার লড়াইয়ে গায়ে হাত দেওয়া ফ্যাসিবাদী চরিত্র। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। দেশ ঘুরতে জুলাই নামে মাসব্যাপী পদযাত্রা ও পথসভার ২০তম দিনে রাঙামাটি ও চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা সিএনজি চত্বরে এসে শেষ হয়। সেখানে পথসভায় অংশ নিয়ে সাধারণ মানুষকে দলের প্রত্যাশা, ক্ষোভ ও স্বপ্নের কথা জানান দলের নেতাকর্মীরা। পার্বত্য এলাকায় কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ার করে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখবো আমাদের প্রবীণরা কি কথা বলছে। মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির মাধ্যমে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত করা হবে বলে জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। যে বাংলাদেশে যে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান, যেই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে দেখা হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। বিএনপি নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এনসিপির সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে রাঙামাটি জেলা ছাত্রদল। গত ১ জুলাই রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়। ৩০ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্পষ্ট কথা, কেবল হেড অফিসের মুনাফা আর স্টাফ লোন দিয়ে ম্যানেজারগিরি করা যাবে না। সরকারি ব্যাংক চাকরি তো আর যাবি না, ঘরে বসে বসে বেতন এবং পদোন্নতি, এই ভাবনার দিন শেষ। সিলেটে ব্যাংকটির সম্মেলন চলাকালে ২ জন ম্যানেজারকে তাৎক্ষণিক বদলে এবং বেশ কয়েকজনকে জুনিয়র কর্মকর্তার অধীনে পদায়নের হুমকির শক্ত বার্তা দিল ১২,০০০ কর্মীকে। রিজভিন আজাদ রিপোর্ট। ২০২৩ সালের মার্চ থেকে সিলেটে জনতা ব্যাংকের জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ সয়ফুল আলম চৌধুরী। বৃহস্পতিবার বিভাগীয় সম্মেলনে তার কাছে পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশ্ন ছিল, গত ৬ মাসে এসএমই খাতে ১ টাকাও ঋণ দেননি কেন? একই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি আরেক ম্যানেজার তোফাজ্জল সরকার। দুজনকেই তাৎক্ষণিক বদলি করা হয় ফরিদপুর এবং নীলফামারীতে। তুমি একটা এসএমই দিতে পারো না কেন? জুলাই মাসে একটা দিয়েছি। জুলাই একটা দিয়েছি স্যার। কত টাকা? আপনি দেশে বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জ। হবিগঞ্জ, ভেরি গুড। ওই ইয়াতে পঞ্চগড় ঘুরে আসুন, শীতটা পঞ্চগড়ে উদযাপন করে আসুন। তাহলে এই যে ৬ মাসের মধ্যে একটা ঋণ গেল না, আপনি কি বলতে দিচ্ছেন? আর এর বিষয়ে 1% এখানে ম্যানেজারের দরকার আছে। এই মোহিত নুটন আজকে পিডিতে বলো, ওটারে আজকে ট্রান্সফার করবে। রাস্তা ধ্বংস হয়ে গেছে, ৬ মাসে একটা ঋণ যায় না। এর বিষয়ে 1%। সোনাল ব্যাংকের বিজনেস কত, অগ্রণী ব্যাংকের বিজনেস কত, আপনার বিজনেস কত, একবার কি ভাবছেন? সম্মেলনে জানানো হয়, কোনো মতে কায়দা করে দিন পার করার চিন্তা বাদ দিয়ে প্রত্যেক শাখা থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে ঋণ দিতে হবে, শাখার আয় দিয়ে চলার চেষ্টা করতে হবে। এই বছর পর্যন্ত তোমার একটাও এসএমই নাই, একটাও নাই। এই মাসে দিছি স্যার। দিছো? জুলাই মাসে দিছি স্যার। কত টাকা দিছো? স্যার একটা 1,80,000, একটা 1,00,000 দিছি। আরো দিব স্যার, গত মাসে দিছি। না হ্যাঁ, এটা গত 6 মাস দিলা না কেন? ব্রাঞ্চের সবার মিলে কত টাকা বেতন দেন আপনি মাসে? কত? 2 লক্ষ টাকা কামাই করলে কত টাকা লোন সেন্ড পাস করতে হবে? এভাবে চলবে না। সিলেট বিভাগে ৬০টি শাখার মাধ্যমে জনতা ব্যাংক ৩,৫০০ কোটি টাকার আমানত পেয়েছে, অথচ ওই বিভাগের মানুষ ঋণ পেয়েছেন মাত্র ৫৭৭ কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চারুকলা ইনস্টিটিউটে সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন ২১শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন গুণী এই ভাস্কর। তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনের শোক নেমে এসেছে। সুলতানা হিমুর রিপোর্ট।
দেশের ভাস্কর্য শিল্পে নিবেদিত প্রাণ ছিলেন গুণী ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসপ্তক মিরপুর ১ নম্বর গোলচত্বরে কিংবদন্তি সহ হামিদুজ্জামানের করা অসংখ্য ভাস্কর্য শিল্প রয়েছে নগরীতে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রদর্শনীতে তার সৃষ্টি বাংলাদেশকে এনে দিয়েছে অনন্য সম্মান। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক সন্তপ্ত হৃদয়ে তাকে শেষবারের মতো দেখতে চারুকলা ইনস্টিটিউটে ছুটে এসেছিলেন পরিবার পরিজন, সহকর্মী ও শিক্ষার্থীরা। কোনো সময় দেখি না, কোনোটা মিস করেছে, প্রত্যেকটা ওয়ার্কশপে যেতে। আমি পারবো না আমার জীবন থেকে ভুলতে, স্যারের অবদানটা এতই বেশি আমার শিল্পে। আপনারা সবাই দোয়া করবেন, তার এখানেই জীবন শুরু, এখানে শেষ, সবাই দোয়া করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয় প্রথম জানাজার নামাজ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ জেলা কিশোরগঞ্জে। সোমবার কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহস্রামে নিজ সংগ্রহশালায় জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। উন্নয়ন ধারাকে টেকসই করতে বিনিয়োগ এবং খরচেও টেকসই করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। তিনি জানান, ইতোমধ্যে টেক্সটাইল শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে বনায়নের টেকসই বিনিয়োগ শীর্ষক সংলাপে বক্তারা পরিবেশ বান্ধব বিনিয়োগ ও রফতানি সক্ষমতা বৃদ্ধিতে যথাযথ সরকারি সহায়তায় গুরুত্ব আরোপ করেন। সৈয়দ মাদিয়াউদ্দিনের রিপোর্ট। পরিবর্তিত জলবায়ুর বিরূপ অভিঘাত পরিবেশগত বিপর্যয় জানান দিচ্ছে সংকট থেকে উত্তরণে বনায়নের গুরুত্ব ও এই খাতে দীর্ঘমেয়াদী উদ্যোগের প্রয়োজনীয়তা। এমন বাস্তবতায় রাজধানীতে আমেরিকান চেম্বার্স অব কমার্স বাংলাদেশের উদ্যোগে বনায়নের টেকসই বিনিয়োগ শীর্ষক সংলাপ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে, আমদানি নির্ভরতা কমাতে দেশে ভূগর্ভস্থ গ্যাস উত্তোলন ও যথাযথ ব্যবস্থাপনায় জোর দেন বিশিষ্টজনেরা। We are also ensuring our local supplier and contractors are involved in our journey. We are the largest producer of the energy. We are supplying 60% of the natural gas and 80% of the condensate, more than 80% of the condensate that's producing in domestic source. আমাদের চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জগুলোকে আমাদের মিটিগেট করতে হবে। এটাতে আমরা সরকার থেকেও হেল্প চাই, আমরা প্রাইভেট সেক্টরে এগিয়ে যাব। আমরা যদি একত্রে কাজ করি, ডেফিনেটলি আমরা অনেক বড় বড় চ্যালেঞ্জকে উত্তরাতে পারবো। রাতারাতি আমদানি নির্ভরতা না কমিয়ে সরকার দেশের অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে চায় বলে জানান পরিবেশ উপদেষ্টা। সরকার অতি সম্প্রতি রিনিউয়েবল এনার্জি পলিসিটাকে পাশ করেছেন এবং সেখানে সরকার বেশ একটা টার্গেট, অ্যাম্বিশিয়াস টার্গেটই রেখেছে যে 2030 সালের মধ্যে যত এনার্জি আমরা প্রডিউস করি তার 30% আমরা রিনিউয়েবল সোর্স থেকে করব। আমাদেরকে এমন একটা এনার্জি পাথ বেছে নিতে হবে যেটা পরিবেশ বান্ধব তো বটেই, একই সাথে সাশ্রয়ী। সেজন্য আমাদের এখানে যা প্রাকৃতিক সম্পদ আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে আমাদেরকে এগোতে হবে। অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহারে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিয়াউদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কুড়িগ্রামের পরিবেশ প্রতিবেশের উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। বন্যা, খরা, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত উত্তরের জেলা কুড়িগ্রাম। প্রাণহানির পাশাপাশি প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ। হুমকিতে জীববৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী তৈরিতে সারা দেশের মতো কুড়িগ্রামেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। কুড়িগ্রাম বন্যা ও নদী ভাঙন এলাকা, এখানে বৃক্ষরোপণের দরকার সবচেয়ে বেশি এবং আমরা যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তাতে এই যে বন্যা বলি এবং নদী ভাঙন বলি এই ধরনের দুর্যোগ থেকে কুড়িগ্রামবাসী পরিত্রাণ পাবে। তো আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়,
তারপর ছায়া দেয়। যে গাছটি পেয়েছি আমি বাসাতে গিয়ে গাছটি লাগাবো এবং আমার চারপাশের মানুষকে বলবো তারাও অনেক গাছ লাগাবে। আমরা এই গাছের পরিচর্যা করব। গ্রামাঞ্চলে এরকম একটা প্রতিষ্ঠান, তা আপনারা যদি মাঝে মধ্যে আসেন মনে করেন এরকম কোনো কিছু নিয়ে, তাহলে আমাদের বাচ্চারা আরও উৎসাহিত হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে সময় উপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। বছরের নির্দিষ্ট সময় আমরা অবশ্যই যাতে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ হই এই বিষয়টা সমাজে ছড়িয়ে দিতে হবে। তো আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ নিঃসন্দেহে এটাকে অনুপ্রাণিত করবে। প্রতিটা মানুষকে উচিত যে আমরা যেন প্রতিজনের জন্য একটা 10টা করে গাছ যেন আমরা কি রোপণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে কি পরিচালিত হবে। পরিবেশগত সংকট মোকাবেলায় শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চট্টগ্রামের বসুন্ধরা গোল্ডেন আবাসিক এলাকায় নালায় পড়ে প্রাণ হারানো শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শহরের জলাবদ্ধতা নিরসন, নালা ও খালে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আহ্বান জানান। সে সময় ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম ও অন্যরা। জলাবদ্ধতা এবং এটার সাথে যে পানির স্রোতে একটা ছোট বাচ্চার প্রাণ গেছে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। তারপর উপরে স্ল্যাব থাকার কথা, স্ল্যাবও নাই এখানে। যারা বিল্ডিং, যারা পারমিশন নিচ্ছে, তারা সিডিএ সবাই মিলে নিশ্চিত করতে হবে যে নালাগুলো দিচ্ছে এগুলোর গভীরতা এবং এটার দৈর্ঘ্য অনেক বেশি হওয়া দরকার। এই ছোট ছোট নলা দিয়ে তো নিষ্কাশন হবে না। গাজা ইসরায়েলের হামলা অন্তত 116 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সারাদিন গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গাজার আজ জাওয়াইদা শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 12 সদস্য নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া গাজা উপকূলে 3 ফিলিস্তিনি জেলেকে গুলি করে আহত করার পর আটক করেছে ইসরায়েলি বাহিনী। নিটল টাটা, বিশেষ সংবাদ। বরিশালে অনুষ্ঠিত হয়েছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। স্থানীয়ভাবে আয়োজক সংস্থা ছিল বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব এবং রিপোর্ট71.com। অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে রেজিস্ট্রেশন করা 200 প্রতিযোগী থেকে জুনিয়র গ্রুপে 21 জন ও সিনিয়র গ্রুপ থেকে 10 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা কবি ও লেখক সাহলে এম শেলি। অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার চ্যানেল আই। কৃষি সংবাদ। আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চাষিরা। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ভালো ফলনের ব্যাপারে আশাবাদী তারা। বাগেরহাট সংবাদদাতা তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় আমন ধানের জমি তৈরিতে ব্যস্ত বাগেরহাটের চাষিরা। এতদিন আমাদের এলাকায় কোনো বৃষ্টি বাদল ছিল না, এখন বৃষ্টির কারণে আমরা আমন ধান চাষাবাদ করতে খুব ব্যস্ত আছি। প্রচুর বৃষ্টি হইতেছে, এখন কাজবাজ খুব ভালোভাবে চলতেছে আমাকে। জেলায় চলতি মৌসুমে ৭৩,২৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলছে কৃষি বিভাগ। এই মৌসুমে আমন বীজতলা তৈরিতে কৃষক সর্বদা ব্যস্ত সময় পার করছে। আমরা কৃষি বিভাগ তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আমার ইউনিয়নে ২১৫০ হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কৃষি বিভাগ কাজ করতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বীজ ও সার সহায়তা দিলে লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ।
বাগেরহাটে জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শহর রক্ষা বাঁধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, কৃষক দলের সাবেক নেতা আউসুদ্দৌলা জুয়েল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে 6 দিনের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। সে সময় আরও ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ সালাউদ্দিন ও অন্যরা। নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রতিহিংসামূলক বক্তব্য রেখে আমাদের ঐক্য বিনষ্ট করছে, ষড়যন্ত্র করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করছে। জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা শেষে হাসপাতাল চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGCর আওতায় সেন্ট্রাল ব্যাংকে গোল্ড রিজার্ভের একটি সার্ভেতে বলা হয়েছে 43% কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ ভান্ডার আরও বাড়াতে আগ্রহী। জরিপে আরও জানা গেছে 95% কেন্দ্রীয় ব্যাংক মনে করে আগামী 12 মাসের জন্য তাদের কোষাগারে পর্যাপ্ত সোনা মজুদ আছে। বাস্তবতা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় অনেক দেশ এখন ডলারের বিকল্প খুঁজছে। IMF এর তথ্য মতে কেন্দ্রীয় ব্যাংকগুলো এবছর অতিরিক্ত 900 টন সোনা কিনবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন সোনার প্রতি এই ঝোঁকের মূল কারণ হচ্ছে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আস্থা দিন দিন কমছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে ব্রিক্স জোটভুক্ত দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প তৈরিতে আগ্রহী, তেমনি তারা সবাই সোনার বড় বিক্রেতা। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না টানা 7ম মাসে স্বর্ণের মজুদ বাড়িয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রকাশিত প্রতিবেদন নিয়ে শিক্ষা খাতের সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্বে আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ অন্যরা অংশ নেন। সবশেষে ফ্রেশ আচা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। সাবেক মন্ত্রী সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবর ট্রাইব্যুনালে জমার নির্দেশ। অনুমতি ছাড়া কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ আদালতে নাকচ। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। এবং মিরপুরে প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। জয় দিয়ে আসে শুরু লক্ষ্য টাইগারদের। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।